আরেকটু ডানে। হ্যাঁ হ্যাঁ, ধোয়া লাগবে, আরো লাগবে। ওকে, বেজে লাইট দাও। রোল ক্যামেরা, অ্যাকশন। লাইট ক্যামেরা অ্যাকশন। অপরাধ অনুসন্ধান, ঝুঁকি, অর্জন, ভালোবাসা, চলে যাওয়া, আবার ফিরে আসা। 1 থেকে 100 এসব তালাশেরই গল্প। এবারের পর্বে তালাশ টিম কোনো অপরাধ অনুসন্ধানে মাঠে ঘাটে ছুটে বেড়াবে না। এবার আমরা তালাশেরই গল্প করব, কারণ আমাদের সবার প্রিয় তালাশ আজ 100 পর্বে পা দিল। সেই 2011 সালের 9 ডিসেম্বর যাত্রা শুরু। দেখতে দেখতে মাঝখানে কিভাবে 4টি বছর চলে গেল। এই সময়ের মধ্যে শুধু বিষয়ভিত্তিক অনুসন্ধান তো নয়, তালাশ টিম তার দর্শকদের সাথে সুগভীর একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করেছে। আর এই সম্পর্ক তৈরির ক্ষেত্রে যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করেছে ফেসবুক, ইমেইল, SMS আর চিঠিপত্র। আমি অনেক কিছু জানতাম না, যা তালাশ থেকে জানতে পারছি। এতে অনেক ভালো লাগে। আর আমার আব্বু আম্মু সবাই চাই যে এটা আমি দেখি। আমাদের দেশে যে প্রেক্ষাপট, পলিটিক্যাল বলেন বা মানে ইনফ্লুয়েন্সটা এত বেশি যে এই ধরনের প্রোগ্রাম আগানোটা মুশকিল। তো তালাশ যেহেতু এত কিছু মানে ওভারকাম করে 100টা পর্ব পার করছে, নিঃসন্দেহে এটা প্রশংসার যোগ্য। যেগুলো আমরা আসলে কোনদিন এই তালাশ না আসলে জানতে পারতাম না, সেগুলো আমরা জানতে পারি। এটা ক্রাইম যে আপনারা যেভাবে বের করে নিয়ে আসে তালাশের টিমগুলো, আমরা দেখে অনেক পাই, অনেক আমাদের কিউরিওসিটি থাকে এটাতে। যোগাযোগের সবগুলো মাধ্যমকে বিবেচনায় নিয়ে 100তম পর্ব উপলক্ষে একটা জরিপ করে তালাশ টিম। তালাশের এই গবেষণায় দেখা যাচ্ছে প্রায় 32% মানুষই বিভিন্ন খাতের দুর্নীতি নিয়ে তথ্য দিয়েছে। সবচেয়ে বেশি তথ্য এসেছে শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসা, প্রশাসন ও পুলিশ, বিদ্যুৎ এবং রেল খাতের দুর্নীতি নিয়ে। এরপর প্রায় 30% মানুষ প্রতারণা সংক্রান্ত তথ্য দিয়েছে। এগুলোর মধ্যে ভণ্ড, পীর, ফকির, টাকা পয়সা এবং চাকরি সংক্রান্ত প্রতারণার শিকার হয় বেশি মানুষ। প্রায় 8% মানুষ ভূমি সংক্রান্ত জটিলতা নিয়ে তথ্য দিয়েছে তালাশ টিমের কাছে। এছাড়া চাঁদাবাজি, জনদুর্ভোগ, খুন, মাদকের মতো অপরাধ নিয়েও তথ্য আসে নিয়মিতই। মানুষ কোন কোন অপরাধের শিকার হয় সবচেয়ে বেশি, এটা নিয়ে গবেষণা করতে করতেই একটা চিঠি এলো তালাশ টিমের কাছে। আমি তালাশ অনুষ্ঠানের একজন নিয়মিত দর্শক। আজ আমার সামনে আর কোনো রাস্তা নেই বলে আপনাদের শরণাপন্ন হলাম। আজ আমি নিরুপায়, সবকিছু থাকতেও যেন আমি অসহায়। জীবনের একটা ভুল আজ আমার সারা জীবনের কান্না হয়ে দাঁড়িয়েছে। বাবা, মা, ভাই, বোন, আত্মীয় স্বজন সবাই আমাকে দূরে ঠেলে দিয়েছে। যাকে বিশ্বাস করে সবাইকে ছেড়ে চলে এসেছি, সে দিয়েছে নরক সমতুল্য এক জীবন উপহার। এরপর মেয়েটির সাথে ফোনে কথা হয় তালাশ টিমের। ধরেই নিন তার নাম জেসমিন। তার পুরো গল্প শুনতে রংপুরের বদরগঞ্জের উদ্দেশ্যে রওনা দিল তালাশ টিম। চিঠিতে যেসব কথা বলতে পারেনি, এবার জেসমিনের সেসব কথা শোনা যাক। তা আমি যখন ক্লাস 9-এ উঠি, তখন আমার বান্ধবীর ফুফাতো ভাইয়ের বন্ধুর সাথে আমার সম্পর্ক হয়। হয়তো ভাবছেন তালাশের গল্প শোনাতে গিয়ে আবারও আমরা অনুসন্ধানে নেমে পড়লাম কিনা। হতেও পারে, কারণ অভ্যাস বদলানো তো খুব কঠিন, তাই না? আর আমি তো ওর প্রেমে এতটাই অন্ধ হয়ে গেছি যে কোনো উপায় হোক ওর কাছে আমাকে যাইতেই হবে। আমি বাড়ি থেকে পালাইছি। ওই রাত্রে কেমন করে আমাদের বিয়ে হয়েছে। ওই বিয়েটা সম্পূর্ণই তো একটা ভুয়া বিয়ে ছিল। কাগজপাতি যা কিছু করা ছিল সবই ভুয়া ছিল। তালাশের 9ম পর্বের কথা, নাম ছিল কাগজের বিয়ে। সেই পর্বে আপনারা দেখেছেন ম্যারেজ মিডিয়াগুলো কিভাবে মানুষকে প্রতারণার জালে আটকায় এবং ভুয়া বিয়ে করিয়ে কিভাবে সর্বশান্ত করে। এই ছেলের সাথে কি সংসার হইতো না ভাইয়া? হইতো না? আপনি কিভাবে ছেলেটাকে ফাঁকি দিয়ে চলে যেতেন সেটা বলেন। বাঁচতেন কিভাবে? আমি পরবর্তীকে মাপ চেয়ে নিতাম। কখনো নারীকে দিয়ে প্রতারণা করানো হয়, কখনো বা নারী প্রতারণার শিকার হয়। এই দুই দিকেই নজর ছিল তালাশ টিমের। পরবর্তীতে আমাকে যেখানে নিয়ে গেছিল বর্ডারের কাছাকাছি কোনো এলাকা, তো যখন ওই 3টা মেয়ের সাথে আমার পরিচয় হয়, তখন আমি বুঝতে পারছি যে ও আমাকে এখানে পাচার করে দেওয়ার জন্যই নিয়ে আসছে। মানুষকে পণ্য হিসেবে পাচার করে দেওয়া হয় সীমানার ওপারে, আর আমরা ছুটছিলাম তার পেছনে।
এই নারী পাচার নিয়ে অনুসন্ধান করতে গিয়ে তালাশ টিমকে প্রথমবারের মতো অন্য দেশে যেতে হয়। বাংলাদেশে যে কোনো অনুসন্ধানমূলক অনুষ্ঠানের ক্ষেত্রে এটা প্রথম ঘটনা। পপি চাষ আর লাশ কাটা ঘর না থাক, জেসমিনের গল্পের আরো কিছুটা বাকি। সে গল্প শুনে সময় পেলে লাশ কাটা ঘর আর পপি চাষের পর্বের কথা গল্প করা যাবে। ওদের সাহায্যে ওখান থেকে পালিয়ে আসি। তারপর আমাদের পাশের গ্রামে এই যে রাশেদের সাথে পারিবারিকভাবে বিয়ে হয়। সে আস্তে আস্তে আমার বাবার বাড়ি থেকে আমাকে যৌতুক আনতে বলে। সে আমাকে খাটের সাথে হাত পা বাঁধিয়ে গলার ভিতরে গামছা ঢুকিয়ে দিয়ে মারত, আমি যেন চিৎকার করতে না পারি। ও 2 বার ইচ্ছাকৃতভাবে বাচ্চা অ্যাবর্শন করে দেয় ওষুধের মাধ্যমে। তৃতীয় বাচ্চাটা যখন 6 মাস বয়স, তখন ওর সাথে একদিন আমার কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটি হওয়ার সময় ওই আমাকে ধাক্কা দিয়ে খাট থেকে ফেলে দিছিল, পেটের উপরে লাথি মারছিল। বাচ্চাটা তার একদিন পরেই তো নষ্ট হয়ে গেল। জেসমিনের এসব কথা শুনে রাতের ঢাকা পর্বটির কথা মনে পড়ছে। সরকার একটা কর্ম দিত, সংসার নিয়ে চলতে পারতাম। এতিম বাচ্চা মারে নিয়ে মান সম্মান নিয়ে পাদরবি থাকতে পারতাম, তাহলে তো আমরা এই জগৎ আসতাম না। আমি 10টা বাচ্চা নষ্ট করছি, একটা বাচ্চা মানুষের দেয়া ফেলাইছি, আর একটা বাচ্চা আমার মার কাছে। তালাশ কেন 7 দিন পর পর না হয়ে 15 দিন পর পর প্রচারিত হয়, এটা নিয়ে আপনাদের অনেক অভিযোগ। কিন্তু কি করার আছে বলুন? পরিমাণের ব্যাপারটি দেখতে গেলে তো মানের ব্যাপারে ছাড় দিতে হয়, তখন তো আবার আপনারাই নাখোশ হবেন। 2011 সালের 9 ডিসেম্বর ভুয়া মুক্তিযোদ্ধাদের নিয়ে অনুসন্ধানের মধ্যে দিয়ে শুরু হয় তালাশের যাত্রা। তারপর মাদক, খাদ্যে ভেজাল, ভুয়া ডাক্তার, গাড়ি চুরি, নরসিংদীর ডেটা যুদ্ধ, এসব বিষয়ে অনুসন্ধান তালাশকে দর্শকদের কাছাকাছি নিয়ে যায় খুব দ্রুত। মরা মুরগি কিভাবে মানুষের খাবারের প্লেটে উঠে আসে, সেই অনুসন্ধানও দেখেছেন তালাশেই। পেশাদার খুনিদের কর্মকাণ্ডের জগৎও আপনারা তালাশেই দেখেছেন। গুলি করছিলাম সেকেন্ড টাওয়ারে, যখন দেখছি যে আধা ঘন্টা পর মরে নাই, লাগাতে ঘুরা ঘুরা আসা পরবর্তীতে কষার দেন চাপাটি না চাপাটি দেখো মারছিলাম। কবর থেকে মৃত মানুষের কঙ্কালও যে চুরি হতে পারে তা মানুষ তালাশের মাধ্যমে জেনেছে। তালাশের উপস্থাপনার সেট নিয়েও মানুষের মধ্যে কৌতূহল অনেক। এর পেছনেও শুরু থেকে অনেক মানুষের পরিশ্রমের ঘাম যোগ হয়েছে। সেই রেল স্টেশনের পরিত্যক্ত জায়গা থেকে বর্তমানে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চত্বর পর্যন্ত একটা দীর্ঘ কষ্টকর যাত্রাও বটে। যাত্রা শুরুর 1 বছরের মধ্যেই নিজের চরিত্র চিনিয়ে দেয় তালাশ। এত অল্প সময়ের মধ্যে বাংলাদেশের অন্য কোনো অনুসন্ধানমূলক অনুষ্ঠানের মানুষের এত কাছাকাছি যাওয়ার রেকর্ডও কম। এ কারণেই তালাশের 1 বছর পূর্তি একটা বড় উপলক্ষ হয়ে যায়। আমি জানি যে কিরকম রিস্ক নিতে হয় এরকম প্রোগ্রাম করার জন্য। আমার মনে হয় আমরা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের তরফ থেকে একটা বড় হাততালি দিই। I would like to thank all of you. I would like to thank the Talash team. You have done a fantastic job, a wonderful job. The entire country is talking about your program. আমাদের ফুল রিপোর্টিং টিম, নিউজ টিম, আমাদের সকল বিভাগের এইচওডিরা, আমাদের সবাই আমরা তালাশটা এনজয় করি এবং তালাশটা নিয়ে আমরা গর্ববোধ করি।
তালাশের প্রতিষ্ঠা বার্ষিকী। আমি প্রথমবারের মতো দেশের বাইরে, আমি সাথে থাকতে পারিনি আমার টিমের, এবং কৃতজ্ঞতা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় নাই যারা এর পেছনে অনেক বড় ভূমিকা পালন করে। হ্যাপি বার্থডে তালাশ। তালাশের ভিতর দিয়ে আমি খুঁজে পাই আমার হারানো অনেক কিছু। আশা করি তালাশ অনেক অনেক দিন বেঁচে থাকবে। তালাশ সম্পর্কে বলার কোনো কিছুই রাখে না, কারণ সবাই জানে তালাশ সম্পর্কে। এটা অনেক জনপ্রিয় একটা প্রোগ্রাম বাংলাদেশে। সাবটাইটেল আছে তালাশ? সাবটাইটেল? হ্যাঁ, তালাশ সাবটাইটেল দিতে হবে। সাবটাইটেল? হ্যাঁ, ইংলিশ সাবটাইটেল। না, সাবটাইটেল সবাই বুঝতে পারছে। আজ চলে যাচ্ছি না। দিন যত যেতে থাকে তালাশ নিয়ে মানুষের কৌতূহল ততই বাড়তে থাকে। সেই কৌতূহল মেটাতে শেষ পর্যন্ত 2014 সালে বইমেলায় তালাশ নামে একটি বই বের করতে হলো তালাশ টিমকে। বাংলাদেশে কোনো টেলিভিশন অনুষ্ঠান নিয়ে বই বের করার ঘটনাও সম্ভবত এটাই প্রথম। আজ আমরা তালাশের গল্প বলছি। আজ আমরা জেসমিন নামের এক মেয়ের জীবনের গল্প শুনছি। আমার স্বামী আমাকে কি করছিল, সে টাকার জন্য অন্যের কাছে থাকতে আমাকে বাধ্য করছে। ওই দিনগুলোর কথা মনে হলে আমি যে ঠিক থাকতে পারি না। জেসমিনের এসব কথা শুনে তালাশের আধারপল্লী নামের পর্বটির কথা মনে পড়ে গেল এবার। পথের পাশেই জীবনের আড়াল, সেখানে মানুষ থাকে। গলিতে নামলেই অন্ধকার, সেখানে মানুষ থাকে। এখানে আমি ছোট থেকেই মনে করেন আমার একজন আইনে রাখি গেছিল, বিক্রি করে দিয়ে গেছিল। রাখে যাওয়া মানে বিক্রি করা তো সমান কথাই। জীবনের এত সব চড়াই উতরাইয়ের মধ্যে থেকেও লেখাপড়া বন্ধ করেননি জেসমিন। স্নাতক শেষ করেছেন একটা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে, কিন্তু বিধি বাম, এখানেও বাধা। যে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন সেই বিশ্ববিদ্যালয়ের বৈধতা না থাকায় ক্যাম্পাসটি বন্ধ করে দেয় প্রশাসন। সেই সাথে তার 4 বছরের পড়াশোনা, সময় ও অর্থ সবই চলে যায়। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক জেসমিনকে স্নাতকের সার্টিফিকেট দেওয়ার আশ্বাস দেয়, কিন্তু